স্বামী স্ত্রীর কথায় তৃতীয় ব্যক্তির ঢোকা মানা, এটা কেউ শেখায়নি তোমায়? আপনি চলে যান, আমি যাব না। হামিং বার্ড, ডোন্ট মেক মি অ্যাংরি। তুমি জানো আমি রেগে গেলে তা ভালো কিছু হয় না। আরিশের গলায় নীরব হুমকি। আকাশ সেটা বুঝে অরার হাত শক্ত করে ধরল। চমকে উঠল অরা। আরিশ তখন তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে অদ্ভুত এক অস্থিরতা। অরার গা কাটা দিয়ে উঠল। দেখুন, ওরা আপনার সাথে যেতে চায় না, তবুও কেন জোর করছেন? আকাশ এক ধাপ এগিয়ে বলল, গলায় স্পষ্ট দ্বিধা আর সাহসের মিশেল। ও তো বলেছে যাবে না। প্লিজ ওরাকে একা থাকতে দিন। আমি ওকে ওর বাবার বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তারপর ওর ইচ্ছে হলে আপনার কাছে ফিরবে। হঠাৎ কোনো রকম পূর্বাভাস না দিয়ে আরিশ পকেট থেকে পিস্তল বের করে আকাশের কপালে ঠেকালো। লোহার ঠান্ডা মাথা ঠেকতেই আকাশের দম আটকে এলো। অরার মুখ ফ্যাকাশে, গলা শুকিয়ে গেছে। আকাশ, এক চিৎকারে সে পেছনে সরে গেল। চোখে আতঙ্ক জমে গেল। প্লিজ আকাশকে কিছু করবেন না। অরার গলায় কান্না, গলার স্বর যেন ভেঙে পড়েছে। আরিশ শান্ত ভঙ্গিতে বলল, ওকে ধরতে তো আসিনি আমি, তুমি আমাকে বাধ্য করলে ওরা। আকাশ হতবাক, তবুও গলায় সাহস জড়ায়। আপনি ভুল করছেন, এটা অপরাধ। আপনি জানেন না আপনি কি করছেন। চুপ। আরিশের চোখে আগুন। সে এক পলক দেখলো আকাশের দিকে, তারপর ঠিক করলো নিশানা। এক নিঃশ্বাসে ট্রিগার টেনে ধরলো। একটা বিকট শব্দ। আকাশের হাত দিয়ে রক্ত ঝরতে লাগলো। সে এক পা পিছিয়ে দেয়ালে ধাক্কা খেলো। গুলির জ্বালা শরীর ছুঁড়ে ফেলে দিল তাকে। অরা ফ্লোরে বসে পড়ল। কান্নায় গলা আটকে আসছে। হাত দিয়ে মুখ ঢেকেছে সে। দম বন্ধ হয়ে আসছে। আরিশ দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে সেই তৃপ্তির হাসি। আমার ছোট্ট পাখিকে যে হাত স্পর্শ করে, সেই হাতের পরিণতি তো এমনই হওয়ার কথা। আরিশের কণ্ঠে বরফের মতো ঠান্ডা ভয়। হামিং বার্ড, তুমি জানো না, তোমার শরীরে হাওয়া ছুঁয়ে গেলেও সেই হাওয়াটুকু সহ্য করতে পারি না আমি। সেখানে এ তো হাসতো একটা পুরুষ মানুষ। অরা ভয়ে কাঁপছে, চোখ অশ্রু ভেজা। আকাশ তার দৃষ্টিতে কষ্ট আর অনুতাপ নিয়ে তাকিয়ে আছে। রক্তে ভেজা হাত চেপে ধরে আছে। আরিশ ধীরে ধীরে এগিয়ে গেল আকাশের দিকে। তার চোখে আগুন না, অন্ধকার। যে অন্ধকারে প্রতিনিয়ত অরা তলিয়ে যাচ্ছে। পরপর কয়েকটা ঘুষি মারল সে আকাশের মুখে। আকাশ চিৎকার করে উঠল। চোখে মুখে ব্যথার ছাপ। সোফায় লুটিয়ে পড়েছে ও। আরিশ, থেমে যান প্লিজ। অরা সহ্য করতে পারল না। দৌড়ে গিয়ে আকাশের সামনে ঢাল হয়ে দাঁড়ালো। ওকে ছেড়ে দিন আরিশ। অরার কণ্ঠে দৃঢ়, চোখে মুখে তীব্র অভিমান আর রাগ। আরিশ ভ্রু কুচকে তাকায়। অরার চেহারার বদলটা তার নজর এড়ায় না। আমার কলিজায় হাত দিয়েছে সে, তাকে কিভাবে ছেড়ে দিই বলো? আরিশের কণ্ঠ তীক্ষ্ণ, ঠোঁটে বিকৃত এক রকমের রাগী তৃপ্তি। আপনি আর কিছু করবেন না ওকে। অরা এবার সামনে এসে বুক চিতিয়ে দাঁড়ায়, কিন্তু আরিশ তা না শুনে আকাশকে আরেকটা ঘুষি মারে। এসব আর সহ্য হয় না অরার। রাগে দুঃখে ঘৃণায় সে দৌড়ে গিয়ে আরিশের কলার চেপে ধরল। আপনার মতো পশুর সঙ্গে আমি থাকতে চাই না। কেন জানেন? কারণ আপনি মানুষ নন। একটা স্বাভাবিক মানুষ এরকম আচরণ করে না আরিশ। হঠাৎ করে আরিশের চোখ মুখ বদলে গেল। চোখ জোড়া রক্তবর্ণ, ঠোঁটের কোণে বিকৃত এক অদ্ভুত হাসি। সব মিলিয়ে ওকে এখন ভয়ঙ্কর দেখাচ্ছে। অরা কিছু বুঝে ওঠার আগেই আরিশ তাকে জাপটে জড়িয়ে ধরল। ছটফট করছে অরা, নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে বারবার, কিন্তু আরিশ শান্ত, অদ্ভুতভাবে শান্ত। তার কপালে, গালে, ঠোঁটে একের পর এক চুমু এঁকে দিচ্ছে। তারপর আবারও বুকের মাঝে চেপে ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। একটা অস্বাভাবিক স্বস্তির নিঃশ্বাস। অরা ভয়ে লজ্জায় কাঁপছে। নিজেকে ছুঁড়ে ফেলতে চাইছে এক আতঙ্ক থেকে, এই অন্ধকার থেকে। চলো বাসায় ফিরে। আরিশের কণ্ঠে দৃঢ়তা। আমি যাব না আপনার সাথে। আপনি শুনতে পাচ্ছেন না? অরা নিজেকে ওর কাছ থেকে কোনো মতে ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো। ওদিকে আকাশ জ্ঞান হারিয়ে ফেলেছে। আরিশ ঠান্ডা একটা হাসি হাসলো। ধীরে ধীরে পিস্তলটা তুলে আকাশের দিকে তাক করলো। আতকে উঠল অরা। কি করছেন আপনি? দেখতে থাকো। আরিশের কণ্ঠে ভয়ঙ্কর নির্লিপ্ততা। আরেকটা খুন করতে যাচ্ছেন? অরার গলা কেঁপে উঠল। খুন তো আগে করিনি, তবে তোমার জন্য খুনও করতে পারি আমি। আকাশের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল অরা। আরিশ তখন কাউন্টডাউন শুরু করেছে। 1, 2। থামুন। অরা চিৎকার করলো। চলুন, আমি যাব আপনার সাথে। আরিশের ঠোঁটে তৃপ্তির বিস্তৃত হাসি ফুটে উঠল। এক মুহূর্ত দেরি না করে সে অরার হাত ধরে বাসা থেকে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল রক্তাক্ত আকাশ, নির্বাক নিস্তেজ। আরিশ চলে যেতে লতা খালা ছুটে এলেন তার দিকে। বসার ঘরে থমথমে নীরবতা। তালহার তামান্না মাঝে মাঝে একে অন্যের দিকে তাকাচ্ছে, চিন্তিত ভীত। আজ অরার ভাগ্যে কি আছে কেউ জানে না, কিন্তু অরা এমন করলো কেন? তালহা কিছুই বুঝে উঠতে পারছে না। তামান্না চুপচাপ প্রার্থনা করছে শুধু অরার জন্যে। ডাইনিং টেবিলে বসে সাবিহা অন্যমনস্ক ভঙ্গিতে আঙ্গুর চিবাতে ব্যস্ত। আরিশ যেন রাগের মাথায় অরাকে গুলি করে বসে, এই ইচ্ছাটাই যেন ওর চোখে মুখে লেখা। হঠাৎ বাইরে গাড়ির শব্দে চমকে উঠল সবাই। তামান্না বসা থেকে উঠে দাঁড়ালো, তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গেল। তালহা পর্দার ফাঁক দিয়ে বাইরে উকি দিচ্ছে।
আরিশ এগিয়ে আসছে আর পাশে মাথা নিচু করে হাঁটছে ওরা। ওর চোখে জল, মুখটা ফ্যাকাশে, যেন আত্মার শরীর ছেড়ে বেরিয়ে যেতে চায়। হাতে এক চিলতে কাঁপুনি, শরীরটা নিস্তেজ, যান্ত্রিকভাবে হাঁটছে কেবল। তামান্না দরজার সামনে দাঁড়িয়ে, চোখ আটকে গেছে অরার মুখে। তালহা পেছন থেকে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তোমরা এসেছো? যাক, আলহামদুলিল্লাহ। তালহার কণ্ঠে স্বস্তির মিশ্রণ, কিন্তু আরিশের মুখে বিন্দুমাত্র প্রতিক্রিয়া নেই। চোখে একরকম স্থির শূন্যতা। সে একটুও না থেমে অরার হাত ধরে সোজা সিঁড়ি বেয়ে দোতলার দিকে রওনা হলো। তালহা চুপচাপ দাঁড়িয়ে থাকলেও তামান্নার ঠোঁট ফসকে বেরিয়ে এলো। আল্লাহ, বাবিকে রক্ষা করো। কে জানে আজ কি অপেক্ষা করছে ওর কপালে। তালহা ঘুরে তাকালো, কণ্ঠ থমথমে। ভাইয়া কি ভাবিকে, মানে ভাবিমাকে মারধর করে তামান্না? তামান্না কাপা চোখে তাকালো ওর দিকে। চুপ করে থাকলে আরো বাজে কিছু ভেবে ফেলবে তালহা, এমন ভাবনায় কথাগুলো বেরিয়ে এলো। ভাইয়া, ডাক্তার দেখানো উচিত। তালহা ভাই, আপনি কয়েকদিন থাকুন, সব বুঝে যাবেন। তালহা দীর্ঘশ্বাস ছাড়লো। আরিশের ছোটবেলা, বর্তমান, তার অস্থিরতা সম্পর্কে তালহাও একটু একটু শুনেছে, কিন্তু সমস্যা এতদূর গড়িয়েছে সেটা জানতো না। চোখ তুলে সিঁড়ির দিকে তাকালো তালহা। ধীর পায়ে উঠে যাচ্ছে আরিশার পেছনে, মৃতপ্রায় পাখির মতো হাঁটছে ওরা। ঘরে ঢুকেই দরজা ধাক্কা দিয়ে আটকে দিল আরিশ। ওরা চুপচাপ দাঁড়িয়ে, চোখে আজ অদ্ভুত এক জেদ, যেন আগে সে কুকড়ে যাওয়া ওরা আর নেই। ওই ছেলের সঙ্গে কেন গিয়েছিল হামিংবার্ড? আরিশ দুই হাতে অরার গাল ছুঁয়ে জিজ্ঞাসা করলো ধীরে। অরার চোখে চোখ রেখে সোজা সাপটা উত্তর। তোমার কাছে আর থাকতে চাই না। বাবার বাড়ি গেলে আবার জোর করে টেনে আনতে, তাই আকাশের সাথে গিয়েছিলাম। আরিশ এক হাতে তার কোমরে শক্ত করে ধরে ফেললো, আরেক হাতে চিবুক তুলে বলল। তাতে কি লাভ হলো ছোট পাখি? ওরা চোখ নামালো না, ঠান্ডা গলায় বলল। আমার আগেই বোঝা উচিত ছিল একজন সাইকোপ্যাথের পক্ষে সব সম্ভব। যে একটা খুন করতে পারে সে আরো অনেক কিছুই করতে পারে। আরিশের হাত শক্ত হতে লাগলো, কোমরে চিবুকে আর ব্যথা পাচ্ছে ওরা। চোখে জল চিকচিক করছে। আমি কাউকে খুন করিনি। চাপা গলায় বলল আরিশ। মিথ্যে বলছেন। এক মুহূর্ত চুপ, তারপর আরিশ অরার গলায় আলতো করে চুমু খেলো। অরার শরীর শিউরে উঠল ঘৃণায়। আরিশ থেমে থেমে আরো দুবার চুমু খেলো, তারপর হঠাৎই তার কাঁধে দাঁত বসালো। ব্যথায় হালকা চেঁচিয়ে উঠল অরা। কাঁধ থেকে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে। কি দিচ্ছি না তোমাকে? টাকা পয়সা, সেক্স, সময়, আর কি দরকার তোমার? তারপর আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে পালিয়ে গেলে কেন হামিংবার্ড? অরা আরিশকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে ফেললো। আচমকা ধাক্কা দেওয়াতে আরিশও টাল সামলাতে পারেনি। টাকা এইসবের বাইরেও মানুষের জীবনে আরো অনেক কিছু আছে। আর সময়, কিসের সময়? সারা রাত জোর করে সময় কাটানোর কথা বলছেন? অরাকে এভাবে কথা বলতে দেখে আরিশের বুকতে চিনচিন ব্যথা করছে, মাথাটা কেমন ঝিমিয়ে যাচ্ছে। চোখের সামনে ভাসছে কিছু দৃশ্য। এভাবে আরিশের মা তার বাবার সাথে ঝগড়া করতেন, বিনা কারণে ভদ্রলোককে অপবাদ দিতেন, গলা উঁচিয়ে কথা বলতেন, সবকিছু দেওয়ার পরেও সন্তুষ্ট হতেন না। দৃশ্যগুলো চোখের সামনে ভাসতেই হঠাৎ করে হিংস্র হয়ে উঠল আরিশ। চোখের পলকে অরাকে কোলে তুলে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেললো। পশুর মতো ঝাঁপিয়ে পড়ল অরার উপর। তার ঠোঁট, গলা, বুকে আরিশের কঠিন স্পর্শ সহ্য করতে পারছে না। অরা ব্যথায় ছটফট করছে কেবল। I am not enough for you. Do you listen to one more, হামিংবার্ড? নাকি দুদিন ছাড়া দিয়েছি বলে আকাশের? আরিশের কণ্ঠ থেমে গেল অরার আচরণে। সে থাপ্পড় মেরেছে আরিশকে। রাগে আর ঘৃণায় অন্ধ হয়ে কাজটা করে ফেললেও আরিশের দৃষ্টি এখন অরার ভেতর কাঁপন ধরিয়ে দিচ্ছে। আরিশের রাগ অনিয়ন্ত্রিত হয়ে উঠল। অরা কাঁদছে। আরিশ কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। চমকে উঠল অরা। লোকটা কি করবে এখন? আর রাগের মাথায় সেই বা কি করলো? আরিশের গায়ে অরা হাত তুলেছে। বিছানায় বসে দরজার দিকে তাকিয়ে রইল সে। আরিশ নিশ্চয় আরো ভয়ঙ্কর হয়ে ফিরবে, হলো তাই। মিনিট পাঁচেক পর আবারও ঘরে ফিরে এলো আরিশ, তার হাতে হ্যান্ডকাফ, রুমাল। আসন্ন ঘটনা আঁচ করতে পেরে পিছনে সরে বসতে লাগলো অরা। আরিশকে আপাতত মানুষরূপী শয়তান মনে হচ্ছে অরার। কি করছেন? কি করবেন? আরিশ কিছু বলল না। অরার খুব কাছে এগিয়ে এলো। এসির ভেতরে অরা ভয়ে ঘামছে, বারবার জিজ্ঞাসা করে যাচ্ছে, কিন্তু আরিশ চুপচাপ নিজের কাজ করতে অগ্রসর হলো। অরার হাতের কবজিতে হ্যান্ডকাপ পরিয়ে দিল সে। অ্যান্ড এই হাত দিয়ে মেরেছো আমাকে। আপাতত 48 ঘন্টা এভাবে থাকতে হবে তোমাকে। আমি প্রয়োজনে আত্মহত্যা করব, তবুও আপনার সাথে থাকবো না। আপনি বদ্ধ উন্মাদ একজন মানুষ। আমার মা কিভাবে পারলো আপনার মতো উন্মাদের সাথে আমার বিয়ে দিতে? অরার কণ্ঠে রাগ, ঘৃণা সবকিছু মিলেমিশে আছে। আরিশের চোখ দুটো শান্ত, তবে লাল হয়ে আছে। অরার কথা শুনতে ইচ্ছা করছে না তার। এই মেয়েটা আজ তাকে নিজের মায়ের দেওয়া আঘাতের কথা মনে করিয়ে দিয়েছে। আরিশ রুমাল দিয়ে অরার মুখ বেঁধে ফেললো। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা। এভাবে যন্ত্রণা দেওয়া থেকে মেরে ফেললেও তো পারে। আরিশ শান্তভাবে অরার কোলে মাথা রাখলো। সোজা হয়ে শুয়ে অরার মুখের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে হামিংবার্ড? তুমি আঘাত করলে আমাকে, বলো তো? মানুষকে ধরে রাখা কি ভালোবাসা, যত্ন,
নাকি শুধু টাকা? শারীরিক আর আর্থিকভাবে সবটুকু দিতে চেয়েছি তোমায়, ও তবুও কেন যেন হারিয়ে ফেলেছি। বলো না, কি করলে তুমি থাকবে আমার পাশে? আরিশকে এমন ভাঙা নিঃসঙ্গ দেখেনি ওরা আগে কখনো। কিছুটা হতচকিত হয়ে গেছে। মেয়েটা কি বলবে কি করবে বুঝে উঠতে পারছে না। জানো হামিংবার্ড, আমি ভালোবাসায় বিশ্বাস করি না। আমার কাছে সব কিছু চাহিদা দিয়ে মাপ হতে পারে। হতে পারে সেটা আর্থিক, মানসিক কিংবা শারীরিক। সব কিছুর ভিতরেই একটা প্রয়োজন লুকিয়ে থাকে। এই যে তোমার সঙ্গে জেদ ধরি, রাগ করি, তবুও কেমন একটা অনুভূতি হয় ভেতরে। কেন হয় নিজেও জানি না। আরিশ একটু থেমে আবারও বলতে লাগলো। ওরা কিছু বলতেও পারছে না, হাত বাঁধা মুখও। শুধু আরিশের আতপাগলের মতো কথা শুনে যাচ্ছে। একটু একটু মায়া লাগছে ভদ্রলোকটার জন্য, কারণ এই মুহূর্তে আরিশ অন্য সময়ের আরিশ থেকে একদমই আলাদা। আরিশ ওরার দিকে দৃষ্টিপাত করলো। ওরা নিষ্পলক চোখে তাকিয়ে আছে তার দিকে। মুচকি হাসলো আরিশ। কথা বলতে চাও? ওরা মাথা নাড়লো। আরিশ শোয়া থেকে উঠে বসলো। তারপর ওরার মুখ থেকে রুমালটা সরিয়ে দিয়ে আবার তার কোলেই মাথা রাখলো। এতক্ষণ মুখ বেঁধে থাকার ফলে ওরা কিছুক্ষণ ঘন ঘন নিঃশ্বাস ফেললো। আমার সাথে থাকবে না হামিংবার্ড? চোখে চোখ রেখে নিচু স্বরে শুধালো আরিশ। ওরা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। চোখে চোখ রেখে নিচু স্বরে শুধালো আরিশ আর ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। কত মায়া নিয়ে জিজ্ঞাসা করছে লোকটা। চোখে অসহায়ত্ব, কণ্ঠে হারিয়ে ফেলার আকুতি। বাচ্চাদের মতো কেমন কেমন করে তাকিয়ে আছে সে। আর ওরা দোটানায় পড়ে গেল। এই কঠিন পাগলাটে পুরুষটির মধ্যেও একটা শিশুসুলভ মানুষ আছে। আরিশ ভ্রু উঁচিয়ে ইশারায় আবারও জিজ্ঞাসা করলো। ওরা ভাবনার অতলে তলিয়ে যাচ্ছে। কি বলবে সে? মায়ের কাছে যতটুকু শুনেছিল আরিশের ছোটবেলা খুব খারাপভাবে কেটেছে, সেজন্য নাকি লোকটার মানসিক অবস্থা এমন। আসলেই কি তাই? তাহলে ডাক্তার দেখাচ্ছে না কেন সে? ডাক্তার দেখালেই তো সুস্থ হয়ে যেত। ওরা কি একবার চেষ্টা করবে? হাঁসফাঁস লাগছে ওরার। ছোট পাখি বলো। আরিশের সবকিছু খারাপ লাগলেও এই ডাকগুলো দারুণ লাগে ওরার। ছোট্ট পাখি, হামিংবার্ড, ভীষণ কিউট ডাকনামগুলো। লম্বা একটা নিঃশ্বাস ফেললো ওরা। আরিশের দিকে দৃষ্টিপাত করে কাঁপা কাঁপা গলায় বলল, থাকবো থাকবো আপনার সাথে থাকবো। ওরার এমন জবাব আশা করেনি আরিশ। ফলশ্রুতিতে কিছুটা অবাকই হয়েছে সে। সে এগেইন হামিংবার্ড, প্লিজ। আপনার সাথে থাকবো, আমি যাব না। আনন্দে বিমোহিত হয়ে আবারও জিজ্ঞাসা করলো সে। ওরা নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছে। একবার মনে হচ্ছে এই লোকের সাথে একদিনও থাকবে না সে, কিন্তু পরক্ষণে মায়ের কথা, আরিশের এমন অসহায়ত্বের কথা ভেবে মনে হচ্ছে একবার চেষ্টা করা দরকার। হয়তো যত্ন, ভালোবাসার ঠিকঠাক চিকিৎসা পেলে মানুষটা ঠিক হয়ে যাবে। আরিশ খুশিতে ওরার মাথা নিচু করে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। আকস্মিক এহেন কাণ্ডে যথারীতি চমকালো ওরা। বিয়ের পর থেকে কতবার আরিশ তাকে এভাবে ছুঁয়েছে তার হিসাব নেই, কিন্তু বেচারি কখনো কোনো কিছুর অনুভব করতেই পারেনি। পারবে কিভাবে? আরিশের ছোঁয়া তো স্বাভাবিক নয়, যেন একেবারে আগ্নেয়গিরির লাভা। যা, কেউ তো আমার সাথে থাকতে বললো। আচ্ছা হামিংবার্ড, তুমি ভয় বললে না তো? উম, কি হলো, ব্যথা পেয়েছো? আর না, বললাম যে ভয়ে বলিনি। তাহলে? বিয়ে হয়েছে আপনার সাথে, আমারও একটা চেষ্টা করা উচিত বলে মনে হলো। আরিশ উঠে বসলো। ওরার হাতের দিকে তাকালো একবার। তাহলে একেবারে থাকার কথা বলনি? ওরা চুপ করে গেল। আরিশ ধীরে ধীরে ওরার হাত থেকে হ্যান্ডকাফ খুলতে লাগলো। যাই হোক, এখন আছো সেটাই যথেষ্ট। আর হ্যাঁ, সব সময় আমার মেজাজ একরকম থাকে না, তাই পরবর্তীতে এমন মারামারি চিন্তা করবে না হামিংবার্ড। শুকনো ঢোক গিলে বলল সে। আসলে মানে আমি বুঝতে পারিনি তখন, সরি। আমি বুঝতে পারিনি। দেখতে ছোট মরিচ হলেও যথেষ্ট ঝাল আছো তুমি। আমার সামনে শুধু জড়োসড়ো হয়ে থাকো। ওরা হাত নাড়াচাড়া করছে। একটু সময় আটকে ছিল, তাতেই কেমন লাগছে। যদি সত্যি সত্যি 48 ঘন্টা এভাবে হাত আটকা অবস্থায় থাকতো তবে? ওরার বেখেয়ালি মনোভাব দেখে আরিশ তাকে কোলে তুলে বসালো। তবে ওরা এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কি করছেন? ফিসফিস করে জিজ্ঞাসা করলো ওরা। মুচকি হাসলো আরিশ। ওরার কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দেওয়ার পরিবর্তে আরো কিছু চুল কপালে এনে রাখলো সে। চোখে চোখ রেখে ধীরে ধীরে ওরা ঠোঁটের দিকে অগ্রসর হতে লাগলো। ওরার হৃদস্পন্দনের হার বৃদ্ধি পাচ্ছে। আরিশকে এভাবে কাছে আসতে দেখে কেমন অস্থির লাগছে তার। এই মুহূর্তে আরিশকে থামাবে কিভাবে সেটাই বুঝতে পারছে না সে। ওরা এখনো এসবের জন্য মানসিকভাবে প্রস্তুত না। শুনুন, জোর করবেন না, তুমি যখন চেষ্টা করবে আমিও চেষ্টা করব সব কিছু ঠিকঠাক করতে। তুমি নিজে থেকে না চাইলে আর কখনোই জোর করবো না আমি।
আরিশের এমন জবাব আশাতীত ছিল। ফুপিয়ে কেঁদে উঠল ওরা, তবে আজ দুঃখে নয়। আরিশের আচরণে খুশিতে কেঁদে ফেলেছে মেয়েটা। একটা সময় জীবন সঙ্গী নিয়ে কত শত স্বপ্ন দেখত ওরা। উপন্যাস, গল্প, মুভি দেখে দেখে ভাবতো গল্পের নায়কের মতো টক্সিক, পজিটিভ, ওয়াইল্ড রোম্যান্স করবে, এমন কাউকে বিয়ে করবে সে। অথচ বাস্তবে যখন সেটা হলো তখন ওরা বুঝতে পারল কল্পনা আর বাস্তব আলাদা, বাস্তব আলাদা, কঠিন। উপন্যাসের পাতায় নায়কদের এমন টক্সিক, ওভার পজিটিভ চরিত্র পড়ে হৃদয়ে প্রেম জাগলেও বাস্তবে কেবল বিতৃষ্ণা জাগে মনে, জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ওরা এভাবে কাঁদতে দেখে আরিশ বুকে জড়িয়ে নিল তাকে। ওরা ভাঙা ভাঙা গলায় বলল, আপনি প্লিজ এমনই থাকুন। রাত পেরিয়ে ভোর হতেই দুঃস্বপ্নের মতো হারিয়ে যাবেন না প্লিজ। আমার খুব কষ্ট হয়, ভয় লাগে আমার। আমি আমি কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে মেয়েটা। আরিশ ওরার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, শান্ত হও, আমি এমনই থাকবো। তুমি শুধু আমার অপছন্দের কাজগুলো থেকে দূরে থেকো। আমি মাঝে মধ্যে চাইলেও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। আর একটা বিষয় হলো, তুমি ভীষণ কিউট পাখি। এই যে দেখো, তোমার জন্য কতটা শান্ত হয়ে গেছি আমি। ওরা নিজেকে সামলানোর চেষ্টা করছে। এতদিন আরিশের থেকে এত এত যন্ত্রণা পেয়েছে যে আজ হঠাৎ তার এত কোমল ব্যবহারে ওরার মনে দাগ কেটেছে। ওরা চুপচাপ আরিশের বুকে মাথা রেখে বসে রইল। আরিশ একা একা অনেকক্ষণ কথা চালিয়ে যাওয়ার পর বুঝতে পারল ওরা ঘুমিয়ে গেছে। মেয়েটা আসলেই বাচ্চা, কেমন কোলেই ঘুমিয়ে গেল। সকালের আলোটা ধীরে ধীরে শহরের বুক চিরে উকি দিচ্ছে। আধো ঘুমন্ত রাস্তার উপর দিয়ে প্রথমে কিছুটা পত্রিকা বিক্রেতা, দুধওয়ালা আর ক্লান্ত ভ্যান চালকেরা নীরবভাবে চলতে শুরু করেছে। ফুটপাতে চায়ের দোকানে ধোঁয়া উঠছে। তপ্ত লাল চায়ের সঙ্গে জেগে উঠেছে শহরের চিরচেনা গুঞ্জন। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর হর্ন, অফিসগামী মানুষের হন্তদন্ত দৌড়, আর রাস্তার মোড়ে মোড়ে ভেসে আসা হকারদের হাঁক ডাক, সব মিলিয়ে শহর যেন প্রাণবন্ত কোলাহলে জেগে ওঠে। হাসপাতালের বেডে শুয়ে আছে আকাশ। হাতের গুলিটা বেশ যন্ত্রণা দিয়েছে তাকে। আকাশের বাবা ছেলের এমন পরিণতিতে ভীষণ রেগে গেছেন। গতকাল আকাশের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকার কারণে আরিশের কাছে যেতে পারেনি, কিন্তু আজ ভোরের আলো ফুটতে থানায় চলে গেছেন তিনি। ঘরটা শান্ত নিস্তব্ধ, যেন ঘুম আর নীরবতায় মোড়া এক টুকরো সকাল। জানালার পর্দা হালকা হাওয়ায় দুলছে, আর তার ফাঁক গলে ঢুকে পড়া রোদ এক প্রকার নরম আলোর চাদর ছড়িয়ে দিয়েছে ঘরের ভেতর। ওরা এখনো ঘুমিয়ে, শরীরটা একটু গুটিয়ে রাখা, চুলগুলো এলোমেলো বালিশের কোণে ছড়িয়ে আছে। হঠাৎ করে এক ফালি রোদ এসে পড়ল তার চোখে মুখে। চোখের পাতার উপর উষ্ণ আলো পড়ে অরার মুখে মিশে গেল একটা অদ্ভুত কোমলতা, যেন সূর্য নিজেই তার ঘুম ভাঙাতে এসেছে নিঃশব্দে। আরিশ কিছুক্ষণ আগে জেগে উঠেছে। সে এক কোণে চেয়ারে বসে তাকিয়ে আছে অরার দিকে, চোখে মুগ্ধতা। কেমন করে যে রোদটাও তার ছোট্ট পাখিটাকে ছুঁয়ে যাচ্ছে সেটাই দেখছে সে। রোদ ছুঁয়ে ছুঁয়ে অরার গাল, নাক, কপাল ছুঁয়ে যাচ্ছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে জানালার দিকে এগোচ্ছে আরিশ। খুবই ক্ষিপ্ত গতিতে সবগুলো জানালা আটকে দিয়ে লম্বা নিঃশ্বাস ফেলল সে। এতক্ষণে শান্তি। রোদ কেন স্পর্শ করবে ওরাকে, তাও বন্ধ ঘরের মধ্যে? ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল এতক্ষণ। সকালটা আজ শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে। রাস্তায় জমে থাকা জল ফুটপাত দিয়ে ছোট ছোট ছাপ রেখে চলে যাচ্ছিল। শহরের কোলাহল তখনও পুরোপুরি শুরু হয়নি, কিন্তু বাতাসে মিষ্টি আর্দ্রতা মেশানো ছিল। বৃষ্টির ছোট ফোঁটাগুলি শহরের রাস্তায় অদ্ভুত স্নিগ্ধতা তৈরি করেছিল। কিছুক্ষণের মধ্যে সেই বৃষ্টি কমে গিয়ে রোদের দেখা মিলেছে। মিষ্টি রোদ ছুঁয়ে যাচ্ছে গোটা শহরটাকে। ঘুম ঘুম চোখে আশেপাশে তাকাচ্ছে ওরা। কিসের আওয়াজে ঘুমের 12টা বেজে গেল সেটাই বুঝতে চেষ্টা করছে সে। আরিশ এখনো জানালার সামনে দাঁড়িয়ে আছে, কপাল কুঁচকে তাকিয়ে আছে জানালার পর্দার দিকে। ওরা ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। আরিশ এখনো খেয়াল করেনি ওরাকে, তবে ওরা আরিশের মনোভাব বোঝার চেষ্টায় আছে। লোকটা সকাল সকাল ওখানে সোজা হয়ে দাঁড়িয়ে আছে কেন? তার মধ্যে ঘরটাও কেমন অন্ধকার লাগছে, জানালাগুলো বন্ধ কেন? ভাবতে ভাবতে বিছানা ছাড়লো ওরা। গুড মর্নিং হামিংবার্ড। মুচকি হেসে বলল আরিশ। ওরা খোলা চুলগুলো হাতের সাহায্যে খোপা করতে করতে সামনে এগুচ্ছে। পরনে তার সাদা রঙের কামিজ, সাথে মাল্টি কালারের প্লাজো। গুড মর্নিং। এখানে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? আর জানালাগুলোই বা বন্ধ কেন? আরিশ ওরার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। ওরার কথা বলা, চুল খোপা করার মুহূর্ত, সবকিছু কেমন স্লো মোশনে দেখছে সে। মনে হচ্ছে ওরা অনন্তকাল ধরে কথা বলতে থাকুক, আর আরিশ ভালো শ্রোতার মতো সবকিছু মনোযোগ দিয়ে শুনুক শুধু। আরিশের নজর গেল এবার ওরার কপালে লেপ্টে থাকা চুলগুলোর দিকে। ছোট ছোট চুলগুলো কত সুন্দর লাগছে। ওরার ঠোঁটের উপর যে একটা তিলও আছে সেটা তো আরিশ খেয়ালই করেনি এতদিন। আজ সবকিছু এত গভীর মনোযোগ দিয়ে কেন দেখছে সে? আরিশের গলা শুকিয়ে আসছে। মনে হচ্ছে ওরাকে আজই প্রথম দেখছে সে। আরে শুনছেন? ইয়েস লিটিল বাট, অবশ্যই শুনছি। কেন শুনবো না বলো? তোমার হাজবেন্ড তো কানে কম শোনে না। কিছুটা এলোমেলোভাবে কথা বলছে আরিশ। ওরা তাতেই বেশ অবাক হচ্ছে। ভদ্রলোকের সাথে দেখা হওয়ার পর থেকে কখনো এমন হাব ভাব করতে দেখেনি সে।
তাহলে উত্তর দিন। আরিশ অরাকে চমকানোর সুযোগটুকু না দিয়ে বুকে জড়িয়ে নিল। অরা কিছু বলতে পারল না। আরিশের হৃদস্পন্দন শুনছে সে। ঢিপ 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 ঢিপ। আমি জানলা বন্ধ করেছি। আজকে থেকে প্রতিদিন সকালে আমি তোমাকে স্পর্শ করব, রোদ মামা না। অরা যে কি বলবে সেটাই খুঁজে পাচ্ছে না। একটা মানুষ এতটা হিংসুটে হয় কিভাবে? ভদ্রলোক নিশ্চিত বেস্ট হিংসুটে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য পাত্র। কি হলো, চুপ করে আছো কেন? আরিশের প্রশ্নে হকচকিয়ে গেল অরা। কে জানে চুপ করে থাকার জন্য না আবার রেগে যায় আরিশ। এমনি এমনি চুপ করে আছি, ফ্রেশ হয়ে আসি। ওকে, বাট কি? অরা কাপা কাপা গলায় শুধালো। আরিশের ঠোঁটের কোণে হাসি রেখা আরেকটু প্রশস্ত হলো। অরার কোমল শরীরটা আরিশের বলিষ্ঠ দেহের মাঝখানে একরত্তি মনে হচ্ছে ওর। সেই শরীরটা কেমন কাঁপছে, অস্থিরতায় ছটফটিয়ে যাচ্ছে প্রতি সেকেন্ড। আরিশ অরার থুতনিতে হাত রেখে তার মুখটা উপরে তুলে বলল। গিভ মি এ কিস হামিং বাট। অরা কি বলবে বুঝতে পারছে না। এখনো পর্যন্ত আরিশের প্রতি তার তেমন কোনো অনুভূতি সৃষ্টি হয়নি যাতে নিজের ইচ্ছে তেমন আবদার পূরণ করতে পারে। কিন্তু আরিশ যদি রেগে যায়। অরা ঘন ঘন পলক ফেলে থেমে থেমে বলে, আই নিড টাইম। কতদিন? জানি না। আমার ধৈর্য কম পাখি। তাহলে? আরিশ মুচকি হাসলো। অরার কথা শেষ হওয়ার আগে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। মৃদু ও কাঁপল অরার শরীর। তারপর ছেড়ে দিল তাকে। তবে আরিশ অরাকে ছাড়ার আগে কপালে আরও একবার চুম্বন এঁকে দিতে ভুলল না। অরা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। বিয়ের পর আজকের মতো শান্তিময় সকাল তার জীবনে আর আসেনি। যদি আজীবন মানুষটা এমন থাকতো। দীর্ঘশ্বাস ছাড়ল অরা। এই যে তামান্না ভাটিয়া, এদিকেও কিছু ফলমূল দাও। তালহার কথায় ভেঙচি কেটে ফলের ঝুড়ি এগিয়ে দিল তামান্না। আমি ভাটা ডাটা না ভাইয়া, আমি শুধু তামান্না। তালহাও ভেঙচি কাটলো এবার। ওদের দুষ্টামি দেখে অরার বেশ ভালোই লাগছে। খানবাড়ির ডাইনিং রুমে সকালের নাস্তা করছে সবাই। তালহা আজ আরিশের সাথে অফিসে যাবে। পরনে তার হালকা নীল শার্ট, সাদা প্যান্ট আর চুলে ন্যাচারাল স্টাইল। তালহার অফিসে যাওয়া নিয়ে তাসলিমা খাতুন বেজায় খুশি। সাবিহার অবশ্য মন ভালো না। কোথায় ভেবেছিল ওরাকে মারধর করবে, আরিশের সাথে বড়সড় একটা ঝামেলা হবে, কিন্তু তা হলো কোথায়? উল্টো আজকে দুজনকে বেশ খুশি খুশি লাগছে। আর সেটাই সহ্য হচ্ছে না সাবিহার। এতটুকু একটা মেয়ে, পড়ালেখার রূপ সব দিক থেকে সাবিহার চেয়ে কম তার, তবুও সে আরিশকে ভাবে নিজের দখলে রাখছে। বিষয়টা সাবিহার কাছে ভীষণ অপমানজনক। তালহা তো তোর ভাই, ওকে সবকিছু শিখিয়ে নিস আরিশ। খেতে খেতে বললেন তাসলিমা। আরিশ পকেট থেকে ফোন বের করে বসা থেকে উঠে দাঁড়ালো। পরনে তার কালো ফুল স্লিভ শার্ট আর স্লিম ফিট ব্ল্যাক ট্রাউজার। হাতে কালো ঘড়ি আর হালকা জেল দেওয়া চুলে গম্ভীর লোক। তার চিরচেনা কালো রং যেন তাকে আরও রহস্যময়, দুর্দান্ত, আকর্ষণীয় করে তুলেছে। আরিশ বলল, শেখার ইচ্ছা থাকলে আস্তে আস্তে সবকিছু শিখে ফেলবে। আরিশের কথায় চুপসে গেলেন তাসলিমা। একটুও রসকস নেই তার কথায়। তালহা মুচকি হেসে বলে, তোমার কি মনে হয় মা, ভাইয়া থাকতে আমার কোনো অসুবিধা হয়? আমার ভাই হলো বিস্ট। আরিশও মুচকি হেসে অরার দিকে দৃষ্টিপাত করলো। চুপচাপ মাথা নিচু করে খাচ্ছে ওরা। ভাবছে একবার বাবার বাড়ি যাবে, কিন্তু সেটা আরিশকে কিভাবে কখন বলবে সেটা বুঝতে পারছে না। আরিশ যতই ভালো আচরণ করুক, ওরা এতদিনের আচরণগুলো ভুলতে পারেনি, পারবেও না। এর মধ্যে আরিশের একটা জরুরি কল এলো। তাহলে চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো ভাইয়া। কল রিসিভ করে কথা বলতে বলতে ওরাকে ইশারায় টাটা বলে বাসা থেকে বেরিয়ে গেল আরিশ, সাথে তালহাও। মকবুল খুন হওয়ার সপ্তাহখানেক কেটে গেছে। প্রশাসন এখনও খুনিকে খুঁজে বের করতে পারেনি। খুনি যে যথেষ্ট বুদ্ধিমান সেটা তার খুনের ধরনেই বোঝা যায়। প্রশাসন নড়েচড়ে বসেছে। তদন্ত চলছে, তবুও কোনো ক্লু, কোনো প্রত্যক্ষদর্শী নেই। কেবল শহরের 2 জায়গায় দুটো পারফেক্ট খুন। পুলিশের মতে এটা কোনো স্বাভাবিক খুন নয়, সিরিয়াল কিলিং এর কেস। সময়টা দুপুরবেলা। খান ইন্ডাস্ট্রির বিশাল ভবনের নিচতলায় রিসেপশনে হঠাৎ করে টহল পুলিশ ঢুকেছে। কয়েক মিনিটের মধ্যে পুরো অফিসে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। রুমে তখন মিটিং চলছিল। তেজরিন খান আরিশ, কোম্পানির ডিরেক্টর। পুলিশ আসার খবর শুনে বসা থেকে উঠে দাঁড়ালেন মিটিংয়ের মাঝপথ রেখেই। মুখে কোনো এক্সপ্রেশন নেই, কিন্তু চোখে চাপা রাগ। তিনি জানতেন না এই অভিযানটা আজকেই হবে, তবে হবেই এটা নিশ্চিত ছিল। পুলিশের বিষয়টা জানতে পেরে কেবিন থেকে সোজা করিডোরের দিকে অগ্রসর হলো আরিশ। কথা বলে মিটিয়ে ফেলতে হবে বিষয়টা, কিছুতেই কোম্পানির সম্মানে প্রভাব পড়তে দেওয়া যাবে না। অফিসের করিডোর জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। আকাশের বাবা জনাব তৌসিফ শাহরিয়ার দাঁড়িয়ে আছেন। চোখে মুখে আরিশের প্রতি দারুণ ক্ষোভ প্রকাশ পাচ্ছে। বাবার কথায় একমাত্র ছেলের এমন অবস্থা করেছে যে তার প্রতি রাগ ক্ষোভ থাকবে, এটাই স্বাভাবিক। সিনিয়র পুলিশ অফিসার বিলাল আহমেদ সামনে এসে বললেন, তেজরিন খান, আমরা এসেছি আপনাকে অ্যাটেম্প টু মার্ডার অভিযোগে গ্রেপ্তার করতে। আপনার সহযোগিতা কামনা করছি। সরাসরি এমন কথায় অফিসের বাকি কর্মকর্তারা আটকে উঠলেন। তাদের স্যার কাউকে খুন করতে চেয়েছিলেন। অবশ্য তাদের স্যারের যা রাগ, তাতে কাউকে খুন করা কোনো বিষয় না। দেখুন অফিসার, আমি আকাশকে খুন করার জন্য গুলি করিনি। মারার ইচ্ছে থাকলেও তো
মারার ইচ্ছে থাকলে তো বাড়িতে গিয়ে গুলি করতাম না। আকাশ আমার স্ত্রীকে তার বাসায় নিয়ে গেছিল, তাও আমার অজান্তে। আমার মাথা গরম হয়ে গিয়েছিল, নিজেকে সামলাতে পারিনি বলেই এমন অঘটন ঘটে গিয়েছে। তাকে মারার কোনো মোটিভ ছিল না আমার, নিতান্ত একটা অ্যাক্সিডেন্ট। মিস্টার আরিশ, পুলিশ এসব কোথায় কাউকে ছাড়ে না। আরিশ মুচকি হাসলো। এর মধ্যে আরিশের পার্সোনাল অ্যাডভোকেট সঞ্জয় চক্রবর্তী এলেন সেখানে। সঞ্জয় চক্রবর্তী 36 বছরের মাঝারি গড়নের এক ফিট অ্যাডভোকেট। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, পাতলা রিমলেস চশমা, ঠান্ডা অথচ দৃঢ় চোখ, পরনে গাঢ় নীল ব্লেজার, ধূসর শার্ট, কালো স্ন্যাক্স এবং চকচকে ব্রাউন অক্সফোর্ড জুতো, চুলে হালকা পাক, ভদ্রভাবে আঁচড়ানো। সেদিন ওই ঘটনার পরে আরিশ সঞ্জয় চক্রবর্তীর সাথে কথা বলে রেখেছিল। উনি সবকিছু আগে থেকেই গুছিয়ে রেখেছিলেন। তাই পুলিশ আসার খবর শুনতে আরিশ অ্যাডভোকেট সঞ্জয় চক্রবর্তীকে কল করে জানিয়ে দিয়েছিলেন। সঞ্জয় চক্রবর্তী চশমার ফ্রেমটা একটু ঠেলে নাকের উপরে সেট করলেন। তার মুখে এক ধরনের আত্মবিশ্বাস দেখা যাচ্ছে, কারণ এমন পরিস্থিতিও তার কাছে প্রতিদিনের চা সন্ধ্যার মতো সোজা। এরকম হাজারো কেস সামলানোই ওনার পেশা। অফিসার বিলাল, আপনি বলছেন অ্যাটেম্প টু মার্ডার। গুলিতে আকাশ আহত হয়েছেন, এটা সত্যি, কিন্তু এটাও সত্যি ঘটনাটি পরিকল্পিত ছিল না। এটা ছিল হঠাৎ রাগের মাথায় ঘটে যাওয়া একটা অনিচ্ছাকৃত ঘটনা। তিনি হাত বাড়িয়ে আকাশের মেডিকেল রিপোর্ট দিলেন, যেখানে উল্লেখ ছিল, দ্য বুলেট অন্ড ইজ নন ফেটাল, সুপারফিশিয়াল অ্যান্ড কস্ট বাই এ গ্ল্যান্সিং শট, নো বর্ন অর মেজর অ্যালার্টি ওয়াজ ড্যামেজড। একটা অ্যাটেম্প টু মার্ডারের জন্য যে প্রমাণ দরকার, যেমন হত্যার উদ্দেশ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা, প্রাণনাশের স্পষ্ট চেষ্টা, সেগুলোর কিছুই নেই। অফিসার বিলাল চোখ শুরু করলেন। তবু এটা তো গুলি চালানোর ঘটনা। সঞ্জয় এবার মৃদু হেসে বললেন, ঠিক, এবং গুলি চালানো অবশ্যই অপরাধ, কিন্তু সেটা হয়তো রেকলেস কন্ডাক্ট উইথ এ ডেডলি উইপন বা গ্রেভ হার্ম এর আওতায় পড়ে, যা জামিনযোগ্য। তাছাড়া তিনি নিচু গলায় বললেন, আকাশ তার জবানবন্দিতে উল্লেখ করেছে আরিশ তার স্ত্রীকে নিজের অনুমতি ছাড়া বাসায় নিয়ে যাওয়ায় উত্তেজিত হয়ে পড়ে। এটা ব্যক্তিগত পারিবারিক সংঘাতের ফল, এবং আমরা এর শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য প্রস্তুত। এতক্ষণ চুপ থাকা বিলাল এবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই মুহূর্তে আপনাকে গ্রেপ্তার করছি না, তবে তদন্ত চলবে এবং আপনাদের পূর্ণ সহযোগিতা কাম্য। মিস্টার খান, আপনি যদি আবার কোনো অবিবেচনা প্রসূত কাজ করেন, তখন আইনের আশ্রয় নেব বলে রাখছি। অবশ্যই, তবে জনাব তৌসিফ, আই এম সরি, আমার গুলি করা উচিত হয়নি। এটা অন্যায় হয়েছে। সম্ভব হলে আমাকে ক্ষমা করবেন। আমি আকাশকে দেখতে যাব অবশ্যই। জনাব তৌসিফ চোখ সরিয়ে নিলেন আরিশের থেকে। তার অভিব্যক্তি জটিল, রাগ, কষ্ট, ক্ষোভ। কোনো কথা জবাব না দিয়ে হনহনিয়ে বেরিয়ে গেলেন তিনি। ওনার পেছন পেছন প্রশাসনের লোকজনও চলে গিয়েছেন। আরিশ ম্লান মুখে সঞ্জয়ের দিকে তাকালো, তারপর নিচু গলায় বলল, ধন্যবাদ সঞ্জয় দা। সঞ্জয় বললেন, এখন নিজের রাগকে ঠিকমতো নিয়ন্ত্রণ করো আরিশ। আইন সবসময় সত্যের পক্ষে থাকে, কিন্তু মানুষের ভেতরের অন্ধকারের পক্ষে নয়। তোমার এই রাগ একদিন কাল হয়ে দাঁড়াবে। এমনিতেই আজকের ঘটনার জন্য অফিসের বদনাম হবে। আরিশ মাথা নিচু করলো। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু আরিশের জন্য এটাই সবচেয়ে কঠিন কাজ। সঞ্জয়ের সাথে আরিশের সম্পর্ক বেশ ভালো। কার ইন্ডাস্ট্রির যাবতীয় আইনি বিষয়গুলো উনিই দেখেন। ভাইয়া, এরপর থেকে মাথাটা একটু ঠান্ডা রাখো প্লিজ। আরিশের পেছনে এসে দাঁড়ালো তালহা। আজকের ঘটনায় আরিশকে যেন নতুন করে চিনতে পেরেছে সে। চলো, মিটিং শেষ করতে হবে। হ্যাঁ চলো। আরিশের সাথে মিটিং রুমের দিকে অগ্রসর হলো তালহা। দুপুরে রোদ যেন মাথার উপর জ্বলন্ত আগুন হয়ে নেমে এসেছে। গ্রীষ্মের এই অসহ্য তাপে ধরণীকুল হাঁসফাঁস করছে। বাতাস নেই বললেই চলে। চারিপাশে গাছের পাতাগুলো নিথর। পাখিরা যেন গা ঢাকা দিয়েছে। তাদের কিচিরমিচির শব্দ আজ অনুপস্থিত। রাস্তায় চলাফেরা করছে খুব কম মানুষ। যারাও বেরিয়েছে তাদের চোখে মুখে ক্লান্তি আর বিরক্তির ছাপ স্পষ্ট। তাপমাত্রার এই নির্মম দাপটে শুধু মানুষ নয়, পশু পাখি আর গাছপালাও নুয়ে পড়েছে। মাটি শুকিয়ে ফেটে গেছে অনেক জায়গায়। বাতাসে যেন ধুলোর সাথে ঝুলে আছে এক ধরনের অস্বস্তি। এমন দিনে সকলে চাতক পাখির মতো তাকিয়ে আছে আকাশের দিকে। হয়তো এক পশলা বৃষ্টি নামবে আর প্রাণ ফিরে পাবে এই জ্বালাময় পরিবেশ। ওরা আজ প্রথমবারের মতো রান্নাঘরে। তার মেনুতে রয়েছে ভাত, গরুর মাংসের ঝোল আর চিংড়ি মাছ ভাজা। গরুর মাংসটা আরিশের সবচেয়ে প্রিয়, আর তাই ওরা ঠিক করেছিল আজ সে আরিশের পছন্দের খাবার রান্না করবে। হ্যাঁ, এই তো আমার রান্না শেষ। ভাবি, আপনার রান্না শেষ হয়েছে? তাহলে আপনি গিয়ে গোসল সেরে আসুন, আমি ততক্ষণ এখানে আছি। তামান্নার কথায় মুচকি হাসলো ওরা। দুজনের মধ্যে বেশ ভাব জমেছে আজকাল। বরের মন পাওয়ার জন্য রান্নাবান্না চলছে নাকি? আচমকা সাবিয়ার এমন কথায় হকচকিয়ে গেল ওরা। তামান্না সাবিয়াকে দেখে চোখ মুখ কুঁচকে ফেলেছে। এই মেয়েটাকে একদম সহ্য হয় না তার। আমার বর, আমার ঘর,
মন পাওয়া না পাওয়ার কি আছে? আর ওনার মন তো আমার কাছেই আছে। রান্না করতে ইচ্ছে হলো তাই করলাম, এতটুকুই ননদি। অরার কথায় চমকালো সাবিহা। এই মেয়েকে দেখে যতটা ভোলা ভালা মনে হয়, আসলে সে ততটা ভোলা ভালা নয়। ইচ্ছে করে আরিশের সামনে নরম হয়ে থাকে, সবকিছুই নাটক। মনে মনে এসব ভেবেই নিজেকে সামলে নিল সাবিহা। কথা তো ভালোই বলতে পারো, আরিশের সামনে গেলে তো বোবা হয়ে যাও। অরা মুচকি এসে বলল, এটা বোবা হওয়া নয় ননদি, স্বামীকে সম্মান করা। তামান্নার ঠোঁট কামড়ে মুচকি মুচকি হাসছে। ওরা বরাবরই চঞ্চল একটা মেয়ে, কথা বলতে পছন্দ করে, আবার প্রচন্ড ভীতুও বলা চলে। এখনো আছে, তবে বিয়ের পর থেকে একটু একটু করে বদলে গেছে সে। ভয়টা যেমন বৃদ্ধি পেয়েছিল, চঞ্চলতাও কমে গিয়েছিল। কিন্তু আরিশের আচরণে ধীরে ধীরে দেয়ালে পিঠ ঠেকে যায় তার। ভয় পেতে পেতে একটা সময় ভয় কাটিয়ে ওঠে। আরিশের করা অন্যায় আচরণের প্রতিবাদ করে। ওরা ঠিক যেন পানির মতো, যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। বাহ, দেখা যাক কতদিন থাকে এত সম্মান। আর তোমার স্বামীর মন তোমার উপর নাকি অন্য কোথাও, সেটাও খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। মানে? মানে চোখ কান খোলা রেখো, বুঝতে পারবে। সাবিহা এটুকু বলে ঠোঁটের কোণে প্রশস্ত হাসির রেখা বজায় রেখে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। ওরা সাবিহার কথায় বিশ্বাস না করলেও মনটা কেমন খচখচ করতে লাগলো। সত্যিই কি আরিশের মন অন্য কোথাও? বিয়ের পরও কি সত্যি অন্য কেউ রয়ে গেছে তার জীবনে? সন্ধ্যা নেমেছে, আকাশের রং গাঢ় হতে হতে এখন হালকা বেগুনি মেরুন ছায়ায় ঢাকা। পশ্চিম দিগন্তে সূর্যটা ডুবে গেছে, শুধু কিছু লালচে আভা রয়ে গেছে আকাশের কিনারে। বাতাসে হালকা ঠান্ডা, পাখিরা ফিরে যাচ্ছে নিজ নিজ ঠিকানায়। চারিপাশে যেন এক শান্ত ধীর রাত্রির পূর্বাভাস। মা, আগামীকাল আপুর সাথে দেখা করতে যাই একটু। রোকসানা মল্লিক চা তৈরি করছেন। গরম পানিতে সদ্যই চাপাতি ছাড়লেন। চায়ের ধোঁয়া ধীরে ধীরে উঠছে, ছড়িয়ে পড়ছে ঘর মৃদু সুগন্ধ। বিকেল থেকে নয়না মায়ের পিছু পিছু ঘুরছে। তার অনুরোধ বোনের সঙ্গে দেখা করতে যেতে দিতে হবে। চোখ মুখে ব্যাকুলতা, গলায় মৃদু অনুনয়। এই সময় সোলেমান মল্লিক বাসায় ফিরলেন। অফিসের ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট। কিছু না বলে সোজা চলে গেলেন ফ্রেশ হতে। কালকে না নয়না, পরে একদিন যাস। কালকে নয় কেন? কাল শুক্রবার, আরই বাসায় থাকবে। তো? রোকসানা মল্লিক মেয়ের মুখের দিকে তাকালেন। নয়না যথেষ্টই শক্ত মনের মেয়ে বলে এত অল্প সময় নিজেকে সামলে নিতে পেরেছে। কিন্তু বাসা থেকে বের হলে যদি এলাকার লোকজন উল্টাপাল্টা কিছু বলে দেয়, তখন নয়নার মন ভেঙে যাবে। এই জন্যে বাসা থেকে বেরোতে দিতে চান না তিনি। তুই তো জানিস আরিচ একটু বেশি রাগী, যদি তোর সাথে রাগারাগি করে তখন। নয়না লম্বা নিঃশ্বাস ফেলে বলে, মা তুমিও না কি সব বলছো? ভাইয়াকে নিয়ে আগে আমারও সমস্যা ছিল, কিন্তু এখন নেই। উনি বাইরে থেকে যেমনই হোক না কেন, ভেতর একজন ভালো মানুষ। তাছাড়া আমি প্রথম যেদিন ওই বাড়িতে গিয়েছিলাম, তখনও ভাইয়া খারাপ আচরণ করেননি। দীর্ঘশ্বাস ছাড়লেন নয়নার মা। আরিশ কেমন সেটা তিনি ভালো করেই জানেন, কিন্তু সমস্যা যে অন্য জায়গায়, সেটা নয়নাকে কিভাবে বোঝাবেন তিনি? মামের মধ্যে কি নিয়ে কথা হচ্ছে শুনি? বসার ঘরে সোফায় এসে বসলেন সোলাইমান মল্লিক। মাত্র ফ্রেশ হয়ে এসেছেন। বাবার কণ্ঠস্বর শুনে রান্নাঘর থেকে বসার ঘরের দিকে অগ্রসর হলো নয়না। রোকসানা মল্লিকও চা নিয়ে সেদিকে এগোচ্ছেন। দেখো না, বাবা মা কিছুতেই আপুর বাসায় যেতে দিচ্ছে না আমাকে। কতদিন হলো বাসা থেকে বের হয়নি। স্কুলে না হয় আর কিছুদিন পরে গেলাম, কিন্তু আপুর সাথে দেখা তো করতে পারি। রোকসানা মল্লিক স্বামীর হাতে চায়ের কাপ তুলে দিলেন। চায়ের কাপে ধীরে স্থিরভাবে চুমুক দিয়ে বললেন সোলাইমান, অবশ্যই পারিস। রোকসানা, নয়নাকে কেন মানা করছো? একটু চুপ করে রইলেন নয়নার মা। স্ত্রীর মনোভাব বেশ ভালো করে বুঝতে পারছেন সোলাইমান। এমনি থাক, মানা করার দরকার নেই। ওরার সাথে দেখা করে এলে নয়নারও মন ভালো লাগবে। তাহলে আমি যাচ্ছি বাবা। হ্যাঁ যাস। নয়না খুশিতে বাবার গলা জড়িয়ে ধরল, মায়ের দিকে তাকিয়ে পড়ল। এই জন্যই তোমার থেকে বাবাকে বেশি ভালোবাসি। সোলাইমান মল্লিক মুচকি হাসলেন, সাথে রোকসানাও। নয়না খুশি খুশি মনে নিজের ঘরের দিকে গেল। রোকসানা সোলাইমানের মুখোমুখি বসলেন। রোকসানা, এভাবে ভয় পেলে তো চলবে না। কতদিন ঘরে থাকবে নয়না? এক সময় না এক সময় বাইরের পৃথিবীতে পা রাখতেই হবে। তাই ও যখন চাইছে তখন ওকে যেতে দাও। আমাদের নয়না যথেষ্ট শক্ত মনের মেয়ে, সব কিছু সামলে নিতে পারবে। দীর্ঘশ্বাস ফেললেন রোকসানা। মাথা নেড়ে স্বামীর কথায় সায় দিলেন কেবল। খানবাড়ির ডাইনিং রুমে সবাই রাতের খাবার খেতে ব্যস্ত। কেবল আরিশ এখনো বাসায় ফেরেনি। তালহা সেই 8টার দিকেই বাসায় ফিরেছে। ওরা আজকে প্রথম আরিশের জন্য অপেক্ষা করছে, কিন্তু আরিশের তো আসার নামগন্ধ নেই। ওরা বারবার দেয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে। রাত 10টা ছুঁই ছুঁই। ভাবিমা, কি দেখছো এত? ভাইয়ার কিছু কাজ আছে, কাল ছুটির দিন তো, সেজন্য সবকিছু শেষ করে আসার কথা।
এখনই এসে পড়বে, তুমি টেনশন করো না। এখন অরার হাবভাব দেখে তালহা সবকিছুই বুঝতে পারছিল, সেজন্য আরিশের দেরিতে আসার কারণ সম্পর্কে অবহিত করলো তাকে। আচ্ছা ভাইয়া। তাসলিমা খাতুন খাবার খেতে খেতে তামান্নার দিকে দৃষ্টিপাত করলেন। ইদানিং তালহার সাথে বড্ড ভাব জমেছে মেয়েটার, যা তাসলিমার মোটেও ভালো লাগছে না। রাস্তার মেয়ে না জানিয়ে আবার তালহাকে বশ করে ফেলে। মনে মনে এসব ভাবতে ভাবতে খাবার খাচ্ছেন তিনি। অরার অপেক্ষা ফুরল রাত 11টার দিকে। আরিশ বাড়িতে ফিরেছে একটু আগে, তবে খেয়ে দিয়ে এসেছে। অরা বিছানায় চুপ করে বসে আছে। যখনই চায় সবকিছু ভুলে গিয়ে মনটা শক্ত করে আরিশকে আপন করে নিবে, তখনই আরিশের থেকে কোনো না কোনো বাধা পায় সে। যেমন নয়নার ঘটনাটির পরে অরা ভেবেছিল আরিশের সাথে সব ঠিক করে নিবে, কিন্তু আরিশের ব্যবহার তাকে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য করলো। দীর্ঘ নিঃশ্বাস ফেললো অরা। ওয়াশরুমের ধোঁয়ায় ঢাকা দরজা খুলতেই বেরিয়ে এলো ফর্সা চকচকে ত্বকের এক সুগঠিত দেহ। ছোট করে কাটা ভেজা চুলগুলো কপাল বেয়ে কিছুটা এলোমেলো হয়ে পড়েছে, যেন স্বভাবজাত এক উদাসীন সৌন্দর্য। সাদা তোয়ালেতে কোমর জুড়ে জড়ানো, মাত্র বুক থেকে পেট পর্যন্ত জল বেয়ে পড়ছে অবিরত। প্রতিটা ফোঁটা যেন গলে যাচ্ছে অরার দৃষ্টিতে। শুকনো ঢোক গিলল সে। আরিশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অরা যেন থমকে গেল। এক হাতে চুল মুছছিল আরিশ, অন্য হাতে তোয়ালেটা সামলে হাঁটছে ধীর ভঙ্গিতে। তার প্রতিটা পা যেন অরার বুকে দোলা দিচ্ছে। কিশোরী থেকে যুবতী হওয়ার সন্ধিক্ষণে আছে মেয়েটির বয়স। তাই এমন সুদর্শন পুরুষ দেখে স্বাভাবিকভাবেই বিমোহিত হয়ে গেছে অরা। ফের গলা একটা শুকনো ঢোক গিলে নিল সে। চোখ ফেরাতে চাইল, পারল না। আরিশের রাগ পাগলামি বাদে ভাবতে গেলে একদম পারফেক্ট একটা মানুষ সে, যাকে বলে প্রতিটা মেয়ের স্বপ্নের পুরুষ। এই হামিংবার্ড, কি ভাবছো এত? কিছু না। আরিশ মুচকি এসে অরার দিকে এগিয়ে এলো। অরা বড় বড় চোখে তাকিয়ে রইল নিঃশব্দে নিথর। হঠাৎই কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আরিশ তাকে কোলে তুলে নিল, ঠিক সেই চিরচেনা ভঙ্গিতে নয়। অরার দুই হাত জড়িয়ে রইল আরিশের গলায়, আর দুই পা ছড়ানো অবস্থায় সে বসে আছে আরিশের কোমরের দুপাশে। শক্ত করে আঁকড়ে আছে আরিশের পিঠ, যেন একটু নড়লেও পড়ে যাবে। সদ্য গোসল করা শরীর থেকে ভেসে আসছে সাবানের হালকা স্বচ্ছ সুগন্ধি, যা অরার বুকের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে। আরিশের ঠান্ডা ভেজা ত্বকের সংস্পর্শে অরা যেন অদ্ভুত এক অনুভূতিতে আটকে গিয়েছে। শরীর শীতল, কিন্তু উপস্থিতি যেন জ্বালিয়ে দিচ্ছে অন্তর। কেউ কিছু বলেছে? তাহলে আপনি বাইরে খেয়ে এলেন কেন? আমি আপনার জন্য রান্না করেছিলাম আর অপেক্ষাও করছিলাম। আরিশের অবাক লাগলো অরার কথাগুলো। সবকিছু কেমন অবিশ্বাস্য। কেউ তার জন্য রান্না করেছে, অপেক্ষা করেছে। আরিশ কেমন এলোমেলো হয়ে গেল। অরাকে বিছানায় বসিয়ে নিজেও মুখোমুখি বসলো। অরার হাত দুটো নিজের হাতের মধ্যে রাখলো। সত্যি? আমার জন্য অপেক্ষা কেন করছিলে হামিংবার্ড? মাকে দেখেছি বাবার জন্য এভাবেই অপেক্ষা করে থাকেন, সেজন্য। খালা সম্পর্কে এমন কথা শুনে একটু হলেও মন পরিবর্তন হলো আরিশের। মুচকি হেসে বলল, তুমি খাবার খেয়েছো? হ্যাঁ, খেয়ে নিয়েছি, আমার খিদে পেয়েছিল খুব। অরার সহজ সরল স্বীকারোক্তি। আরিশে অরার গাল টেনে দিল। হকচকিয়ে গেল অরা। ভালো করেছো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।